সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের ছাত্রদের সাথে কোর্স নাম্বার 1003 এই কোর্সটিতে আজকে আমি আলোচনা করব ভাষা বিষয়। ভাষা নিয়ে যদিও এর আগেও আলোচনা করা হয়েছে, তবে আজকের আলোচনার ক্ষেত্রটি ভিন্ন। আজকে আমরা আলোচনা করব ভাষার সংজ্ঞা, অর্থাৎ বিভিন্ন মনীষীগণ ভাষা নিয়ে যে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন তাদের সেই সংজ্ঞাগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। একই সাথে রাষ্ট্রভাষা, দাপ্তরিক ভাষা, মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব এবং বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমরা একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যায় যে ভাষা সম্পর্কে যে দিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এটি নিঃসন্দেহে আমাদের কাছে খুবই একটি আকর্ষণীয় বিষয় এবং এখানে আমাদের একটি কৌতূহলের বিষয়। আমরা আশা করি যে আজকের ক্লাসটির মধ্য দিয়ে ভাষা বিষয়ক বেশ কিছু আমাদের যে ধারণা আমরা লাভ করতে পারবো এবং এর মধ্যে দিয়ে আমাদের সুস্পষ্ট কিছু বিষয় সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা আমরা অর্জন করতে সক্ষম হব। প্রথমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যে ভাষা কি। ভাষা কি এই কথাটি তুমি কিন্তু একেবারে প্রাথমিক পর্যায় থেকেই পড়ছো, অসংখ্যবার এটি পড়েছো এবং যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাষা কি, তিনি কিন্তু বলতে পারবেন, একটি সংজ্ঞা তিনি দিবেন। এক একজন হয়তো এক এক রকমভাবে দিবেন, তবে মূল কথাটি একটি দাঁড়াবে, সেটি হলো ভাষা হলো মানুষের মনোভাব প্রকাশের মাধ্যম। যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে আমরা অপরের কাছে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাকেই ভাষা বলা হয়। এখন ভাষার এই মূল কথাটি এক হলেও বিভিন্ন মনীষীগণ ভাষার বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। তো সেই সংজ্ঞাগুলোকে একটু বিশ্লেষণ করলে কি হবে, আমাদের এই ভাষা সম্পর্কিত ধারণাটি আরও পরিষ্কার হবে। তো আমি কিছু সংজ্ঞা আমার সামনে রেখেছি, বিশিষ্ট কয়েকজন মনীষীর সংজ্ঞা। আমরা একে একে সেই সংজ্ঞাগুলো দেখব এবং সংজ্ঞাগুলো বিশ্লেষণের চেষ্টা করব। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিশিষ্ট ভাষা বিজ্ঞানী তিনি, এবং বাংলা ভাষার সম্পর্কে যে কয়জন মনীষীকে আমরা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি তার মধ্যে একজন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত বাক্যে প্রযুক্ত ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ওনার এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা তিনটি বিষয় পাই। একটি হচ্ছে যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, এই কথাটি উনি বলেছেন। আরেকটি উনি বলেছেন যে কোনো নির্দিষ্ট জনসমষ্টি বা জনসমাজে সেটি ব্যবহৃত, এবং আরেকটি কথা বলেছেন বাক্যে প্রযুক্ত হতে হবে। ধ্বনি উচ্চারণ করলে হবে না, ধ্বনির দ্বারা একটি বাক্য তৈরি করতে হবে, তাহলে সেটিকে আমরা ভাষা বলবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুব সহজ একটি সংজ্ঞা দিয়েছেন, সুন্দর একটি সংজ্ঞা। তিনি বলেছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। মানে মানুষ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলা হয়। ডক্টর এনামুল হকের মতে তিনি বলেছেন, মানুষ তাহার মনের ভাব প্রকাশ করিবার জন্য কণ্ঠ, জিহ্বা, তালু, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ, বিহ্বর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করিয়া থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। আর মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী ওনারা বলেছেন, মানুষের বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। বাক মানে তো কথা, তাহলে এই যে কথা বলার যে একটি সুশৃঙ্খল বিন্যাস যার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি তাকেই ভাষা বলে। তো আসলে সংজ্ঞাগুলো কিন্তু মূলত একই রকম দাঁড়ায়, অর্থাৎ আমাদের যেই মনের ভাব প্রকাশের জন্য আমরা যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ব্যবহার করি সেটি ভাষা। এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন যেটি জাগে সেটি হলো,
এই যে ভাষা, এই ভাষার ব্যবহার কবে থেকে শুরু হলো? আসলে ভাষার ব্যবহার কবে থেকে শুরু হলো সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। এই সম্পর্কে বিভিন্ন রকম মতবাদ পাওয়া যায়। সেগুলো আমি পূর্বের একটি ক্লাসে আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসটিতে দেখেছো, জেনেছো, বা প্রয়োজন হলে আবার একটু জেনে আসবে। সেটা আমাদের কলেজের বাংলা বিভাগের যে পেজ রয়েছে সেখানে আছে। তোমরা সেটা ক্লাসটি আবার দেখে নিতে পারো। তো তারপরে আমি প্রাসঙ্গিকভাবে একটু বলি যে এখানে কিন্তু বিভিন্ন রকম তত্ত্ব যেমন রয়েছে ভাষার উৎপত্তি সম্পর্কে, ঠিক তেমনি আবার ধর্মীয় কিছু তত্ত্ব রয়েছে, যে ভাষা সৃষ্টিকর্তার দান, এই ধরনের কথাও রয়েছে। তো ভাষা বিজ্ঞানীরা বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছেন, আবার ধর্মতাত্ত্বিকরাও তত্ত্ব দিয়েছেন, কিন্তু সবাই মিলে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেননি। ফলে ভাষা কবে উৎপত্তি হয়েছে সেই ধারণাটি সুস্পষ্টভাবে পাওয়া যায় না, বা কিভাবে এসেছে সেটিও সুস্পষ্টভাবে পাওয়া যায় না। তবে এটি মূলত সকলে বা অনেকেই একমত হয়েছেন, বিশেষ করে ধনী বিজ্ঞানী বা ভাষা বিজ্ঞানী যারা আছেন তারা মনে করছেন যে আসলে মানুষের সংঘবদ্ধ প্রচেষ্টার ফলে ভাষার উৎপত্তি ঘটেছে। মানুষ প্রথমে ইশারা ইঙ্গিতের সাহায্যে মনের ভাব প্রকাশ করেছে। সংঘবদ্ধভাবে বসবাস যখন তারা করেছে, মনের ভাব প্রকাশের প্রয়োজন তাদের ছিল, এবং সেই মনের ভাব প্রকাশের প্রয়োজনে তারা প্রথমে ইশারা ইঙ্গিত ব্যবহার করতেন। ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু মনের ভাব কিছু কিছু প্রকাশ করা যায়। আমরা দূর থেকে কাউকে যেমন ডাকতে পারি, তাকে চলে যেতে বলতে পারি, চুপ থাকার জন্য ইশারায় কিন্তু তাকে আমরা বলতে পারি, রাগান্বিত হতে পারি আমরা চোখ মুখের ভাবে, সেই রাগ বহিঃপ্রকাশ ঘটানো যেতে পারে। এইভাবে বিভিন্ন ইশারা ইঙ্গিত মানুষ ব্যবহার করেছেন। তারপরে কিছু ধ্বনি ব্যবহার করেছেন, ধ্বনির সাহায্যে তারা মনের ভাবকে প্রকাশ করেছেন, এবং কালক্রমে ভাষার উৎপত্তি হয়েছে। এই ভাষা কবে উৎপত্তি হলো, এই যে নির্দিষ্ট দিন বা কাল ক্ষণ সেটিও কিন্তু সুনির্দিষ্ট করে বলা যায় না। তবে নৃতাত্ত্বিকদের একটি গবেষণা, যেটি নৃতাত্ত্বিক মানে যারা নৃবিজ্ঞানী, অর্থাৎ মানব সম্পর্কিত যারা বিজ্ঞানী, নৃ মানে তো মানুষ, তাহলে নৃবিজ্ঞান হচ্ছে মানব সম্পর্কিত বিজ্ঞান। এই মানব সম্পর্কিত যারা বিজ্ঞানী রয়েছেন তাদের একটি গবেষণায় তারা ধারণা করছেন যে মোটামুটি আমাদের 40 থেকে 60,000 বছর পূর্বে ভাষার উৎপত্তি হয়েছে। এটা কিন্তু একটা আনুমানিক ধারণা, 40 থেকে 60,000 বছর পূর্বে ভাষার উৎপত্তি হয়েছে। তার আরও অনেক আগে অবশ্য মানুষ কিছু ধ্বনির ব্যবহার জানতো, সেগুলো অনেক পূর্বে জানতো, কিন্তু আমরা বলছি ভাষা, এই ভাষার ব্যবহারটা হয়েছে 40 থেকে 60,000 বছর পূর্বে। এবং প্রশ্ন জাগে যে এটি কোথায় প্রথম শুরু হলো, সেই সম্পর্কেও যদিও একমত নন, তবে এই নৃবিজ্ঞানীদের মতামতটাই যদি আমরা নিই, তারা বলছেন যে অস্ট্রেলিয়ার যে আদিবাসীরা রয়েছে, অস্ট্রেলিয়াতে প্রথম ভাষার ব্যবহার করা শুরু হয়েছে। আমি জানি এখানে অনেক রকম মতামত আছে, কিন্তু আমরা নৃতাত্ত্বিকদের মতামতটা নিয়ে যদি একটু আলোচনা করি, তারা বলছেন যে অস্ট্রেলিয়াতে প্রথম মানুষ ভাষার ব্যবহার করেছে সেই 40 থেকে 60,000 বছর পূর্বে। আবার আমরা অন্যান্য কিছু গবেষণা যদি বিশ্লেষণ করি, দেখা যায় যে 10,000 বছর পূর্বেও কিন্তু ভাষা যে শৃঙ্খলা সেটি ছিল না। তাহলে 40 থেকে 60,000 বছর পূর্বেও যদি ভাষার উৎপত্তি হয়ে থাকে, বা মানুষ কিছু কিছু ভাষার ব্যবহার করতে সক্ষম হয়ে থাকে, সেটা হলেও সেই ভাষাটি কিন্তু সুশৃঙ্খল ছিল না। এই সুশৃঙ্খলতা, অর্থাৎ ভাষার সুশৃঙ্খলতা 10,000 বছর আগেও আমরা পাইনি। ভাষার শৃঙ্খলাটি মূলত আমরা যদি একটু গবেষণাগুলো দেখি তা ভাষাতাত্ত্বিকদের, তাহলে দেখা যায় যে এই তো আমাদের 5 থেকে 7,000 বছর পূর্বের যে ইতিহাস, তখন থেকে ভাষাটা মূলত একটু সুশৃঙ্খল একটি রূপ পেতে শুরু করে। একটি প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীতে যদি ভাষার যে আমরা কথা বললাম, যে প্রাচীন ভাষা সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষার কথা আসে। যে প্রাচীন ভাষা সেটি ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। এশিয়ার আমাদের কিছু অঞ্চল এবং মধ্য ইউরোপ, এই অঞ্চলে যে ভাষাটি প্রচলিত ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, এই ভাষাটি কালক্রমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ যেমন বিভিন্ন অঞ্চলে গিয়েছে, এবং তাদের মধ্যে তারা এই ভাষাটিকে বিভিন্ন অঞ্চলে গিয়ে
বিভিন্নভাবে রূপান্তরিত হতে 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 বিভিন্ন রকম ভাষার সৃষ্টি করেছে। ফলে ভাষার মূল আদি রূপ কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা, এবং সেখান থেকে অনেক রকম এই যে শত শত ঠিক না, আসলে হাজার হাজার ভাষার সৃষ্টি হয়েছে। কত হাজার ভাষা পৃথিবীতে আছে এই সম্পর্কে অনেক রকম মতভেদ রয়েছে। অনেকেই বলেন যে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা আছে, আবার কোনো কোনো গবেষণায় দেখা যায় এই সংখ্যাটি ৬,০০০-এরও বেশি। তো ফলে দেখা যায় এই সম্পর্কেও সকলে একমত নন। আবার কিছু ভাষা বিলুপ্ত হয়ে গেছে, কিছু ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ধরনের অবস্থায় রয়েছে। ফলে এটা আমরা অন্তত বলতে পারি যে ভাষা আসলে একটি বহমান প্রক্রিয়া, একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। সময়ের সাথে সাথে ভাষার এই রূপান্তর, পরিবর্তন এগুলো ঘটছে এবং আরও ঘটবে, এটি নিঃসন্দেহে বলা যায়। এখন একটি প্রশ্ন যেটি জাগে সেটা হলো এই যে আমরা বলছি যে ভাষার ব্যবহার, সেই সম্পর্কে বিভিন্ন ভাষাতাত্ত্বিকরা তো বিভিন্ন কথা বলেছেন। আমি কার্ল মার্ক্সের একটি কথা এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করি। উনি বলেছেন, সমাজ তৈরি না হলে, মানুষের মধ্যে আদান প্রদানের বা ভাব বিনিময়ের সম্বন্ধ প্রতিষ্ঠিত না হলে ভাষার জন্ম হতো না। তাহলে ভাষার জন্ম সম্পর্কে কার্ল মার্ক্স বলতে চেয়েছেন যে যখন মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করেছে তখন কিন্তু তার মনের ভাব প্রকাশের প্রয়োজন হয়েছে, এবং মনের ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার সৃষ্টি হয়েছে। সেটি একদিনের বিষয় না, সেটি একটি ক্রমে ক্রমে এটি তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে মানুষ ভাষার আবিষ্কার করেছে এবং সেটি একটি সুশৃঙ্খল অবস্থায় এসেছে, সেটি আরও অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে। এখন এই ভাষার বৈশিষ্ট্য কী? ভাষার বৈশিষ্ট্য বলতে গেলে তো আসলে অনেকগুলো কথাই বলা যায়। তো ভাষা যেমন বলা হয় ভাষা বাকযন্ত্রের সাহায্যে তৈরি, ভাষার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করে। তারপরে আরও কিছু বৈশিষ্ট্য এখানে আছে। বলা হয়েছে যে ভাষা অঞ্চল, জাতি, গোষ্ঠী ভেদে ভিন্ন হতে পারে। ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হলেও অর্থহীন যেসব ধ্বনি সেটাকে ভাষা বলা যায় না। ভাষা অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমূহের সুশৃঙ্খল বিন্যাস এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ সৃষ্টির ক্ষমতা রাখে। আবার বলেছেন ভাষার প্রকৃতি পরিবর্তনশীল, তাই কালের পরিক্রমায় একটি ভাষা থেকে একাধিক ভাষা সৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয় কিন্তু ভাষার বৈশিষ্ট্য। এগুলো আমরা সকলেই জানি এবং বুঝি যে আসলে ভাষাগুলো কি বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি। ভাষা বিভিন্ন রকম, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা, এক ভাষা থেকে অনেক ভাষা সৃষ্টি হয়েছে। মূলত এগুলোই ভাষার বৈশিষ্ট্য। তো এই যে ভাষার সম্পর্কে আমরা বিভিন্ন মতামত জেনে নিলাম, সেই থেকে আমরা এবার চলে আসি ভাষার এই যে মাতৃভাষা, এই প্রসঙ্গে আসি। মাতৃভাষা কি, এটা বললে কিন্তু বেশিরভাগ মানুষ যেটা বলে সেটি হলো মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা, অর্থাৎ মা যে ভাষায় কথা বলেন সেটি মাতৃভাষা। তো আসলে এই সম্পর্কেও ভাষাবিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন, এবং মাতৃভাষার একটি উৎকৃষ্ট বা গ্রহণযোগ্য যে কথাটি বলা হয়েছে সেটি আমি একটু তোমাদের সাথে একটু পড়ে শোনাতে চাই। একটা সংজ্ঞা আমি এখানে রেখেছি। বলা হয়েছে যে এইটা আংশিক সত্য, আবার পুরোপুরি সত্য নয়। আচ্ছা, আমরা যদি বলি যে মাতৃভাষা মায়ের ভাষা, আংশিক সত্য আবার পুরোপুরি সত্য নয়, কেন? কারণ দেখা যায় যে কোনো শিশু জন্মের পর তার মা যদি মৃত্যুবরণ করে তাহলে তো সে তার মায়ের কাছ থেকে ভাষাটি শিখতে পারল না। আবার তার মা হয়তো বাঙালি ছিল, কিন্তু শিশুটি জন্ম হয়েছে, বললাম ইংল্যান্ডে জন্ম হয়েছে, তার মা ওইখানে কর্মসূত্রে বা কোনো কারণে গেছেন, ওইখানে জন্ম হয়েছে, এবং শিশুটির জন্মের পরে তার মায়ের মৃত্যু হয়েছে। ফলে শিশুটি ভাষা কার কাছ থেকে শিখবে? ওই সমাজের কাছ থেকে শিখবে, তাই না? তাহলে আসলে মাতৃভাষা বললে আমরা ঠিক মায়ের ভাষা এটা আমরা বলতে পারি না। মাতৃভাষা হলো যেই সমাজে শিশু বড় হয়ে উঠবে এবং সেই সমাজ থেকে সে যে ভাষাটি শিখবে সেটি আসলে তার মাতৃভাষা। সেটি অনেক ক্ষেত্রে কিন্তু ঠিক মায়ের ভাষা না হয়ে ভিন্ন সমাজের ভাষাও হতে পারে, যেটি আমরা একটি উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বোঝার চেষ্টা করলাম। যে মা হয়তো তার বাংলাদেশি, কিন্তু তিনি আমেরিকায় থাকেন, এবং শিশুটির জন্মের পরপরই হয়তো তার মায়ের মৃত্যু হয়েছে। তখন সে একটা ইংরেজ পরিবেশে বড় হয়েছে,
ইংরেজি ছিল আর তার আশেপাশের ভাষা, সেই ইংরেজি শিখেছে, তাহলে সেটি কিন্তু তখন তার মাতৃভাষা বলা যেতে পারে। এরকম একটি সংজ্ঞায় তারা এসেছেন আমাদের ভাষাবিজ্ঞানীরা। তো মাতৃভাষার সংখ্যা কত, এটা নিয়ে অনেক রকম গবেষণা আছে, এবং একটা গবেষণায় বলা হয়েছে যে বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা ৭,০৯৯টি। এখন এই যে গবেষণা, এই গবেষণা কারা করেছেন? এটা করেছেন ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড, ওনারা করেছেন। এখন আসলে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম কথা বলে, কিন্তু আমরা মোটামুটি এটা ধারণা করতে পারি যে ভাষার সংখ্যা অন্তত ৩.৫ থেকে ৪,০০০-এর কম হবে না, তার চেয়ে আরও অনেক বেশি। এর মধ্যে কিছু কিছু ভাষা এত অল্প মানুষ এই ভাষায় কথা বলেছে বা এত বিলুপ্তির পথে, কিছু তো বিলুপ্ত প্রায় সময় হয়ে যাচ্ছে, মানে দেখা যায় যে সেই ভাষায় হয়তো ২ জন ৪ জন ৫ জন লোক জানে, এই ধরনের ভাষাও আছে পৃথিবীতে। এবং এখানে একটি কথা বলা হয়েছে যে আমাদের সর্বাধিক প্রচলিত ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি এমন একটি দেশ যেখানে ৮৪০টি ভাষা প্রচলিত আছে। এটা ভাবা যায়? অনেকে কিন্তু এই বিষয়টি চিন্তাই করতে পারবে না যে একটি দেশে তোমার ৮৪০টি ভাষা প্রচলিত আছে। এখন তুমি আমরা যদি বলি যে আমরা কয়টা ভাষার নাম জানি, তাহলে আমার মনে হয় যে হয়তো ১০, ১৫, ২০টার ভাষার নাম বলতে গেলে আমরা আর বলতে পারবো না। অথচ তুমি দেখো একটি দেশেই, পাপুয়া নিউগিনির মতো একটি দেশ, সেই একটি দ্বীপ দেশ এটি অস্ট্রেলিয়ার পাশে, এবং এই একটি দেশে ৮৪০টি ভাষা প্রচলিত আছে। এর মধ্যে আমাদের যে বাংলা ভাষা, এটা পৃথিবীতে বর্তমানে ৬ষ্ঠ একটি ভাষা। সর্বাধিক ব্যবহৃত ১০টি ভাষা, সেই ১০টি ভাষার নাম আমি তোমাদের যদি একটু শোনাই, একটু ধারণা থাকাটা ভালো। সর্বাধিক ব্যবহৃত ভাষা পৃথিবীতে, অনেকে মনে করেন যে ইংরেজি, আসলে কিন্তু না। সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে চাইনিজ, কারণ একা চীনেই তো তোমার জনসংখ্যা ১০০ কোটির বেশি। চাইনিজ ভাষাটি হচ্ছে সর্বাধিক ব্যবহৃত, তারপরে রয়েছে স্প্যানিশ, ইংরেজি, আরবি, হিন্দি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, এইভাবে কিন্তু ভাষার তোমার বলা যায় যে সর্বাধিক ব্যবহৃত যে রূপগুলো আমরা দেখছি। তাহলে চাইনিজের পরে আছে স্প্যানিশ, তারপর ইংরেজি, তারপর আরবি, তারপর হিন্দি, তারপর বাংলা। ৬ নম্বরে কিন্তু আমাদের বাংলা ভাষা। এখন অনেকে আমরা বলি যে চতুর্থ। এই চতুর্থ বলার একটি কারণ হতে পারে যে নবম দশম শ্রেণীর একটি গ্রন্থে ওই জায়গাটিতে আমরা অনেকে চতুর্থ মাতৃভাষা হিসেবে বলেছে যে ২৫ কোটি লোকের মুখের ভাষা বাংলা। তো এগুলো নিয়ে কিন্তু অনেক মতামত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবো আমরা। তবে চাইনিজ ভাষাটি সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, এটা আমরা কিন্তু মান্দারিন যেটাকে আবার অনেকে বলে, এখানে কোনো মতবিভেদ নেই। সংকটাপন্ন ভাষার সংখ্যাটা একটু তোমাদের শোনাই, যে কতগুলো ভাষা একেবারেই বিলুপ্তির দ্বার প্রান্তে চলে গেছে। সংকটাপন্ন ভাষা হচ্ছে ১,৫৪৭টি। ১,৫৪৭টি ভাষা, এগুলো বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। আর এর মধ্যে বিলুপ্ত প্রায় হচ্ছে ৯২০টি ভাষা। ৯২০টি ভাষা, এগুলো আর অল্প দিনের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশে কয়টি ভাষা ব্যবহৃত হয় সেটি জানো? বাংলাদেশে তো আমাদের যেমন অনেক উপজাতি আছে, আদিম জনগোষ্ঠী আছে, তাদেরও তো অনেক রকম ভাষা আছে। তো বাংলাদেশে ৪১টি ভাষার ব্যবহার আছে। তাহলে দেখা যায় যে আসলে ভাষা কিন্তু বেশ একটি মানে বলা যায় যে একটি আকর্ষণীয় বিষয়। ছোট ছোট জনগোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষা আছে। আমাদের চাকমা, মারমা, আমাদের সাঁওতাল, মণিপুরি, তাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে, এবং সেই সংখ্যাটা ৪১টি। এখন আমরা আসবো রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষাটা কি? রাষ্ট্রভাষা হলো রাষ্ট্রের কাজকর্মের প্রয়োজনে সরকার কর্তৃক যে অনুমোদিত ভাষা, তাকে বলা হয় রাষ্ট্রভাষা। যেমন বাংলাদেশে রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আবার কোনো কোনো দেশে একাধিক রাষ্ট্রভাষাও থাকতে পারে। দেখা যাচ্ছে, যেমন আমরা একটি দেশের কথা বলবো এখানে,
বলা হয়েছে যে যেমন একটি দেশ তুমি দেখো, রাষ্ট্রভাষা এমন একটি ভাষা যা কোনো নির্দিষ্ট দেশ বা রাষ্ট্র ব্যবহারের জন্য বিশেষ মর্যাদা দেয়া হয়। সাধারণত কোনো দেশের রাষ্ট্রভাষা ওই দেশের সকল আদালত, সংসদ সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করা হয়। এটা বাধ্যতামূলক নয়, তবে কোনো দেশের সর্বাধিক ব্যবহৃত ভাষাটি আসলে রাষ্ট্রভাষা হিসেবে সাধারণত গ্রহণ করা হয়। সবচেয়ে বেশি মানুষ যে ভাষাটি ব্যবহার করে সেটি সাধারণত রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হয়। তবে সব সময় যে সর্বাধিক মানুষের ব্যবহৃত ভাষাটি রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হবে সেটাও কিন্তু না। অনেক সময় অনেক কম মানুষের ব্যবহৃত কোনো ভাষা কিন্তু সেই দেশের রাষ্ট্রভাষা, এরকমও আছে। যেমন এই যে নিউজিল্যান্ডের রাষ্ট্রভাষার নাম মাওরি ভাষা, অথচ এটা নিউজিল্যান্ডের মাত্র 5% মানুষ মাওরি ভাষায় কথা বলে। তাহলে এটাও কিন্তু আমরা পরিষ্কার হলাম যে রাষ্ট্রভাষা, হ্যাঁ আমরা বুঝলাম রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যে ভাষা, এবং বেশিরভাগ সময় দেখা যায় সর্বাধিক মানুষের ব্যবহৃত ভাষাটি রাষ্ট্রভাষা হয়। কিন্তু আবার কখনো কখনো এমনও দেখা যায় খুব কম লোকের ব্যবহৃত ভাষাও কোনো দেশের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন নিউজিল্যান্ডের মাওরি ভাষাটির কথা বললাম। আরেকটি প্রসঙ্গ আমরা এখন আসব, সেটা হলো দ্বিতীয় ভাষা। দ্বিতীয় ভাষা বলে একটা কথা আছে। দ্বিতীয় ভাষাটি কি? সেটা আমরা বলেছি মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে দ্বিতীয় ভাষা বলে। এটা বিদেশি কোনো একটি ভাষা, এটাকে দ্বিতীয় ভাষা হিসেবে নেওয়া যেতে পারে। ধর্মীয়, সাংস্কৃতিক ইত্যাদি কারণেও অনেকে দ্বিতীয় ভাষা ব্যবহার করে। যেমন আমাদের ধরো যে বাংলা আমাদের রাষ্ট্রীয় ভাষা, তো সেই তাছাড়া আমরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করতে পারি। এটা একটা আন্তর্জাতিক ভাষাও বটে। আবার আমরা অনেকে কিন্তু আরবি বা ফার্সি শব্দ ব্যবহার করি। তো এইভাবে আমরা দ্বিতীয় ভাষা বলছে যে দ্বিতীয় ভাষাটা আসলে রাষ্ট্রভাষা মানে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা, এটাকে আমরা দ্বিতীয় ভাষা বলে থাকি। দাপ্তরিক ভাষা, দাপ্তরিক ভাষাটা বোঝা যায় যেটা অফিসিয়াল, এটা দপ্তরে যে ভাষা ব্যবহার করা হয়। বিশেষ করে এই দাপ্তরিক ভাষাটা আমাদের বাংলাদেশে তো বাংলা ভাষাটাই দাপ্তরিক ভাষা, রাষ্ট্রভাষা যেমন, এবং দাপ্তরিক ভাষাও বাংলা। পাশাপাশি বাংলার পাশাপাশি কিছু কিছু জায়গায় ইংরেজিও দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার হয়। কিন্তু আমরা দেখব যে বাংলা ইংরেজি ছাড়াও বাংলাদেশেও যে বললাম যে আরও অনেকগুলো ভাষা, এখানে যে প্রায় 41টি ভাষা আছে, সেগুলো কিন্তু দাপ্তরিক ভাষা নয়। এভাবে দপ্তরে ব্যবহৃত ভাষাগুলোর নামই হচ্ছে দাপ্তরিক ভাষা। তো আমরা এটা বুঝে গেলাম। আর বলা হয়েছে কোনো কোনো দপ্তরে একাধিক দাপ্তরিক ভাষাও থাকতে পারে, ইংরেজি, আরবি, চাইনিজ, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, এই 6টা। জাতিসংঘে কিন্তু 6টা দাপ্তরিক ভাষা আছে, সেটা আমি আবার তোমাদের শুনে, ইংরেজি, আরবি, চাইনিজ, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ, এই 6টি হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে তারা গ্রহণ করেছে। এবার আসো আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষা হলো তোমার ভিন্ন ভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য যে ভাষাটি ব্যবহার করা হয় সেটাকে আমরা আন্তর্জাতিক ভাষা বলি। যেমন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, এবং পৃথিবীর প্রায় সকল দেশেই ইংরেজি ভাষা আমরা ব্যবহার করে থাকি। তো এই আন্তর্জাতিক ভাষাগুলো আসলে অনেক ক্ষেত্রে নির্ধারিত হওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন কাজ করে, ঠিক তেমনি অর্থনৈতিক যে অবস্থা কোনো দেশের, তারপরে রাষ্ট্রীয় যে প্রভাব, সামরিক ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো আন্তর্জাতিক ভাষা নির্ধারণে অনেক ভূমিকা রাখে। যেমন তুমি ধরো ইংরেজি ভাষা কীভাবে আন্তর্জাতিক ভাষা হলো, সেটা কিন্তু বিশেষ করে ইংল্যান্ডের যে আধিপত্য সারা বিশ্ব জুড়ে ছিল, সেখান থেকে ইংরেজি ভাষার একটি প্রভাব সৃষ্টি হয় ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি। তারপরেও সেই ইংরেজি ভাষা রয়ে গেল আমেরিকা বিশ্বজুড়ে, আমেরিকা বা ইউরোপিয়ান বিভিন্ন দেশের যে একটি প্রভাব, এবং আমরা দেখব তাদের সামরিক শক্তিও যেমন অনেক বেশি, আবার বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু ইংরেজি ভাষা শিখে সেই সব দেশের মানুষের সাথে যোগাযোগ করে অর্থনৈতিক প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে, চাকরির প্রয়োজনে। ফলে ইংরেজি ভাষাটা একটি আন্তর্জাতিক ভাষা হয়ে উঠেছে। পাশাপাশি প্রযুক্তির একটি বিষয় আছে। তুমি দেখবে যখন একটি নতুন একটা বৈজ্ঞানিক কোনো একটা আবিষ্কার হয়, তখন তো যারা আবিষ্কার করেন তাদের ভাষাতেই সেটি ব্যবহৃত হয়। কম্পিউটারের কথা যদি বলো, টাইপরাইটারের কথা যদি বলো,
তাহলে এটা কিন্তু আমরা বাংলাদেশে বাংলা টাইপরাইটার যখন তৈরি হয়েছে তার অনেক বছর পরে আমরা বাংলা টাইপরাইটিং ব্যবহার করতে পেরেছি। ঠিক তেমনি মোবাইলেও আমরা বাংলা ফন্ট ব্যবহার করতে পেরেছি অনেক পরে। ফলে ইংরেজি ভাষাটা তোমাকে জানতে হয়। ইংরেজি ভাষা না জানলে কিছু কিছু ক্ষেত্রে তুমি কিন্তু এই বিভিন্ন প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারবে না। তো এইসব বিভিন্ন কারণে আমরা জানি যে আন্তর্জাতিক ভাষার একটি প্রভাব রয়ে যায়। আন্তর্জাতিক ভাষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু তথ্য আমি এখানে সামনে রেখেছি, সেগুলো একটু তোমাদের পড়ে শোনাই। বলা হয়েছে বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক ভাষা বিশ্বায়নের বিস্তৃতির অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক ভাষার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের জীবন দর্শন, রুচিবোধ, সৌন্দর্য চেতনা, তথ্য আদান প্রদান, তারপরে আবিষ্কার, এগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আন্তর্জাতিক ভাষা চর্চার মধ্যে দিয়ে মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। যে কোনো জাতির সভ্যতা এবং অগ্রগতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। আন্তর্জাতিক ভাষার মধ্যে দিয়ে মানুষের কর্মক্ষেত্র পৃথিবীব্যাপী সহজে প্রসারিত করা যায়। তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা এই ভাষার মাধ্যমে মানুষ সরাসরি গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক ভাষা দূরত্ব কমিয়ে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টি করতে পারে। তাহলে আমরা আন্তর্জাতিক ভাষা সম্পর্কে জানলাম। এখন আরেকটি বিষয় সম্পর্কে আমরা জেনে আজকের আলোচনাটি শেষ করব, সেটি হচ্ছে বাংলা ভাষার যে আবিষ্কার বা বাংলা ভাষা কিভাবে এলো। আমরা কিন্তু প্রথমেই শুনেছি আজকের আলোচনায় যে ইন্দো ইউরোপীয় ভাষা যেটি ছিল, সে আদি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি ঘটেছে। এবং এই ইন্দো ইউরোপীয় ভাষার কিন্তু প্রধান দুইটি শাখা, একটিকে বলা হচ্ছে কেন্তম আর একটি শতম। এই শতম শাখাটি আমাদের এই ভারতবর্ষে এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা হয়ে। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আমাদের কিন্তু যে গৌড়ীয় প্রাকৃত গৌড়ীয় অপভ্রংশ, তার মধ্য দিয়ে বাংলা ভাষা তৈরি হয়েছে। এখন এই একটি যে চিত্র আছে, সেই চিত্র নিয়ে যদি আমরা একটু আলোচনা করি যে কিভাবে বাংলা ভাষাটি এলো, তাহলে আমরা দেখব যে ভাষা সম্পর্কে আমাদের একটি যে চিত্র রয়েছে, প্রাচীন ভারতীয় মূল যে আর্য ভাষা, এটা অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে এই প্রাচীন ভারতীয় ইন্দো ইউরোপীয় ভাষার প্রচলন হয়েছিল খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে। আমি কিন্তু এর আগেও বলেছি যে আমরা মূলত 5 থেকে 7000 বছর পূর্বে ভাষার একটা সুশৃঙ্খলতা ধীরে ধীরে আসতে শুরু করে। তো খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় 7000 বছর আগে ইন্দো ইউরোপীয় ভাষার জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। এবং তার দুইটি শাখা ছিল, কেন্তম এবং শতম। এই যে শতম শাখাটি, এটি সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব 3500 বছর আগে। এই শতম শাখা থেকে আমাদের এই অঞ্চলের ভাষাগুলো এসেছে, এশিয়া এবং আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের ভাষাগুলো। আর কেন্তম যেটি, সেটি কিন্তু তোমার স্প্যানিশ, তারপরে রুশ, জার্মান, এইসব ভাষাগুলো কেন্তম থেকে, সেগুলোর সাথে আমাদের এই এশিয়ান ভাষাগুলোর যে শতম শাখার এটি মিল নেই। তাহলে শতম শাখা আসলো আমাদের খ্রিস্টপূর্ব 3500 বছর পূর্বে। এই শতম শাখার আবার 4টি শ্রেণী আছে। সেই 4টি শ্রেণী কি কি দেখো: আলবানিক, আর্মানিক, বাল্টো, স্লোভানিক, ইন্দো ইরানিক বা আর্য। এই যে আর্য ভাষা আমরা বলি, এই আর্য ভাষাটি কিন্তু আমাদের এই শতম শাখার পরের ধাপ, যেটি সৃষ্টি হয় 2500 খ্রিস্টপূর্বাব্দে। এই সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা রাখো। তাহলে তোমার ইন্দো ইউরোপীয় মূল ভাষা, এটা খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। সেখান থেকে আসলো তোমার কেন্তম এবং শতম। এই শতম ভাষাটি আসলো খ্রিস্টপূর্ব 3500 বছর আগে। এবং আর্য ভাষা এই শতম থেকে উৎপন্ন হলো। শতমের যে 4টি শাখা, তার একটি শাখা আর্য ভাষা, সেটি আসলো খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে। এই আর্য ভাষার তোমার যে একটি রূপ, সেটা হলো ভারতীয় আর্য ভাষা থেকে, সেখান থেকে একটি শাখা, আর্য ভাষার একটি শাখা ভারতীয় আর্য, সেটা খ্রিস্টপূর্ব 12 শতকে সেটি ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। এবং এই যে ভারতীয় আর্য, এটার আবার দুইটি ভাগ ছিল। একটাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য, আর একটা হলো বৈদিক।
এই বৈদিক ভাষা থেকে আসে সংস্কৃত ভাষা, এবং এই সংস্কৃত ভাষা আসার পরে এটা কিন্তু বিলুপ্ত, মানে এটার আর কোনো শ্রেণী বিভাগ ওইভাবে হয় নাই। আর যেটা আমাদের প্রাচীন ভারতীয় আর্য, যেটা আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে আমরা এই অঞ্চলে পাই, প্রাচীন ভারতীয় আর্য, সেটি কিন্তু আবার পরিবর্তিত হয়ে গেল মধ্য ভারতীয় আর্য খ্রিস্টপূর্ব 800 বছর আগে, 800 খ্রিস্টপূর্বাব্দে এই মধ্য ভারতীয় আর্য। এই মধ্য ভারতীয় আর্য থেকেই বিভিন্ন ভাষা, আমাদের এই যে ভারতীয় উপমহাদেশের যে সব ভাষার কথা আমরা বলি, আমরা যে পালির কথা বলি, আমরা মাগধীর কথা বলি, আমরা সিংহলির কথা বলি, আমরা গৌড়ীয়র কথা বলি, এই সবই কিন্তু এই আমাদের মধ্য ভারতীয় আর্য ভাষা থেকেই ধীরে 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 সেগুলো জন্ম লাভ করেছে। এবং এই যে গৌড়ীয় প্রাকৃত, আমাদের বাংলা ভাষার আদিরূপ কিন্তু এই গৌড়ীয় প্রাকৃত, এই গৌড়ীয় প্রাকৃত থেকে আসলো গৌড়ীয় অপভ্রংশ, যে অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশটা আমাদের সৃষ্টি হলো, এবং তা থেকে তোমার বিহারি, প্রাচীন উড়িয়া, বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপী থেকে দুইটি শাখা, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে তোমার এই অসমিয়া। তাহলে আমাদের একদম কাছাকাছি যদি আমরা যাই, তাহলে আমাদের যেতে হবে প্রাচীন ভারতীয় আর্যতে, যেটা খ্রিস্টপূর্ব আমাদের 1000 বছর আগে। ভারতীয় আর্য থেকে আমাদের ওই যে দুইটি শাখা বললাম, বৈদিক আর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। বৈদিকটা তো সংস্কৃততে এসে শেষ হয়ে গেল, আর প্রাচীন ভারতীয় আর্যটা আবার বিভিন্ন রূপে আসতে লাগলো। এই প্রাচীন ভারতীয় আর্য থেকেই আমাদের গৌড়ীয়, তারপরে তোমার গৌড়ীয় প্রাকৃত, সেই গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ এবং বঙ্গ কামরূপী হয়ে তোমার বাংলা ভাষাটি এসেছে। একেবারেই কিন্তু পরিষ্কারভাবে আমি খুব সংক্ষেপে যদি বলি, তাহলে তুমি দেখো, প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, তা থেকে আসলো শতম খ্রিস্টপূর্ব 3500 বছর আগে। তা থেকে তোমার এই যে আর্য ভাষা, যেটি আমাদের ভারতীয় আর্য ভাষা, আমাদের আর্য ভাষা আসলো 2500 বছর আগে। তা থেকে ভারতীয় আর্য ভাষা, সেটি আসলো তোমার 1200 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই ভারতীয় আর্য ভাষা থেকে ওই যে বৈদিক থেকে সংস্কৃত হয়ে একটি শেষ হয়ে গেল, আর ওই ভারতীয় আর্য ভাষার একটি রূপ আবার আসলো প্রাচীন ভারতীয় আর্য। এই প্রাচীন ভারতীয় আর্য, এটা খ্রিস্টপূর্ব 1000 বছর আগে। তা থেকে মধ্য ভারতীয় আর্য খ্রিস্টপূর্ব 800 বছর আগে। এবং এই মধ্য ভারতীয় আর্যর আবার অনেকগুলা ভাগ, এখানে থেকেই মূলত আমাদের এই ভারতীয় উপমহাদেশের সকল ভাষাগুলোই মূলত তৈরি হয়েছে এই তোমার মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে। এবং তারই একটি শাখা, যেটি আমাদের গৌড়ীয়, সেই গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় অপভ্রংশ, সেটা থেকে আমাদের এই যে বঙ্গ কামরূপী, এবং এই বঙ্গ কামরূপী থেকে সর্বশেষে দুইটি শাখা এসে তৈরি হয়েছে, একটি গেছে বাংলা আর একটি হলো তোমার ওই যে অসমিয়া, যেটি এভাবে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আমরা আশা করছি যে বাংলা ভাষা সম্পর্কে আমাদের উৎপত্তি সম্পর্কে একটি ধারণা পেলাম। এখন তোমাদের অবশ্য আলাদা কোর্সও আছে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে, সেখানে একদম খুঁটিনাটি খুঁটিয়ে দেখা হবে। আমি আজকে সামগ্রিক একটু আলোচনা করার চেষ্টা করলাম আমাদের এই কোর্সের অংশ হিসেবে। আমাদের এই কোর্সে আমরা দেখলাম যে বাংলা ভাষার উৎপত্তিটা কীভাবে হয়েছে, সংক্ষেপে দেখার চেষ্টা করলাম। তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা মূলত ভাষা সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন মনীষীর মতবাদ বা তাদের সংজ্ঞার্থগুলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমরা কিন্তু আশা করি মাতৃভাষা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছি। রাষ্ট্রভাষা, দাপ্তরিক ভাষা, এগুলো তো আগেই মূলত তোমরা অল্প বিস্তর জানো। মাতৃভাষা সম্পর্কে অনেকেরই ধারণা একটু অন্যরকম ছিল, এটা আমরা পরিষ্কার হয়েছে। পাশাপাশি বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আমাদের একটি ধারণা আমরা নিতে পেরেছি। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। নিশ্চয়ই আমি পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে এর পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।